ভগবতী বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৎসর হচ্ছে 2025, রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালে অর্থনৈতিক অবস্থা কেমন হবে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক 1/1/2025 রাত্রি 12টার উপরে গ্রহ সন্নিবেশের মাধ্যমে 2025 সালটি কেমন যাবে, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির ট্রানজিট এবং রাহু, কেতু ও শনির ট্রানজিট নিয়েও আমি আলোচনা করব। দেখুন, চন্দ্রের মাধ্যমে আমরা প্রত্যেক দিন বা দৈনন্দিন রাশিফল বা সাপ্তাহিক রাশিফলের বিচার করে থাকি, কারণ চন্দ্র হচ্ছে দ্রুততম গ্রহ। এক একটি রাশিতে 2.5 দিন করে অবস্থান করে এবং এক একটি নক্ষত্র একদিনে কিন্তু অতিক্রান্ত করে। ঠিক সেই জন্য চন্দ্রের মাধ্যমে আমরা প্রত্যেক দিন বা সাপ্তাহিক রাশিফলের বিচার করে থাকি। ঠিক সেই রকম রবিও কিন্তু এক একটি রাশিতে 1 মাস করে অবস্থান করে। সেই কারণে রবির মাধ্যমে আমরা মান্থলি বা মাসিক যে রাশিফলের বিচার কিন্তু করে থাকি। ঠিক সেইরূপ বৃহস্পতিও কিন্তু এক একটি রাশিতে 1 বৎসর অবস্থান করে। তাই বৃহস্পতির ট্রানজিটের উপরে বার্ষিক বা বাৎসরিক রাশিফলের বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে কন্যা রাশিটি রাশিচক্রের 6ষ্ঠতম রাশি। এই রাশিতে শুক্র নিচস্থ হয়, বুধ তুঙ্গস্থ হয়। এই রাশির অধিপতি গ্রহ বুধ। এবং কন্যা রাশির জাতক জাতিকারা একাকিত্ব থাকতে পছন্দ করে, গান বাজনা শুনতে ভালোবাসে, দয়া মায়া মমতা এদের মধ্যে কিন্তু থাকে। 1/1/2025 সাল ঠিক আরম্ভ হবে বুধবার দিয়ে, 2025 সাল শেষ হবে বুধবার দিয়ে। এবং 1/1/2025 রাত্রি 12টায় যে লগ্ন উদিত হবে সেটি হচ্ছে কন্যা লগ্ন, যার অধিপতি গ্রহ বুধ। তাই বুধের প্রাধান্য এই বছর কিছু না কিছু থাকতে চলেছে। এরপরে আমি চলে আসছি 1/1/2025 রাত্রি 12টার উপরে যে গ্রহ সন্নিবেশ কিরূপ রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। 1/1/2025-এ ঠিক রাত্রি 12টায় মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি বক্রতার মধ্যে, অর্থাৎ 10/10/2024 তারিখে বক্রতা আরম্ভ করেছে। 5/2/2025 পর্যন্ত বক্রতার মধ্যে থাকবে। বৃহস্পতি বর্তমানে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে। 7/12/2024-এ বক্রতা আরম্ভ করেছে। 25/2/2025 তারিখে মঙ্গল বক্রতা ত্যাগ করবে। বর্তমানে মঙ্গল এখানে পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, আপনাদের নিজের রাশিতে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে। কেতু 30শে মে সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে গমন করবে। বুধ আপনাদের রাশিপতি অবস্থান করছে নিজের নক্ষত্রে বৃশ্চিক রাশিতে। রবি এবং চন্দ্র অবস্থান করছে ধনু রাশিতে। রবি পূর্বষাঢ়া নক্ষত্রে এবং চন্দ্র উত্তরাষাঢ়া নক্ষত্রে। এবং শুক্র এবং শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে। শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে, শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করছে মীন রাশিতে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই হলো 1/1/2025 রাত্রি 12টার উপরে গ্রহ সন্নিবেশ। এবং এই বছর দেখুন, বৃহস্পতি মেন বাৎসরিক রাশিফলের ক্ষেত্রে প্রাধান্য বেশি পাওয়া যায়, কারণ ওনাকেই প্রাধান্য দেওয়া হয়, কারণ বৎসরে একটি রাশিতেই অবস্থান করে। এবং তার সঙ্গে সঙ্গে এই বৎসর রাহু, কেতু এবং শনিও ট্রানজিট করার ফলে আপনারা 2025 সালে কেমন ফল পেতে চলেছেন সেইটি নিয়েই কিন্তু আজকের আলোচ্য বিষয়। দেখুন, এখানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে।
কুম্ভ রাশি থেকে 30শে মার্চ গমন করবে মীন রাশিতে। ঠিক মীন রাশিতেই কিন্তু 14ই জুলাই 2025 তারিখে বক্রতা আরম্ভ করবে। 29শে নভেম্বর 2025 পর্যন্ত বক্রতার মধ্যে অবস্থান করবে। রাহু ঠিক এই জায়গাতে মীন রাশিতেই অবস্থান করছে। 30শে মে রাহু গমন করবে কুম্ভ রাশিতে। যখনই রাহু কুম্ভ রাশিতে গমন করবে, রাহুর সমসপ্তমে কেতু থাকে বা কেতুর সমসপ্তমে রাহু থাকে, তাই কেতুও তখন 30শে মে কন্যা রাশি থেকে আপনাদের রাশি থেকে সরে যাবে সিংহ রাশিতে। এই হলো এইদিকের ট্রানজিট। বৃহস্পতি বর্তমানে বক্রতার মধ্যে এই বছরটা শুরু করছে এবং রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। বৃহস্পতি ঠিক বক্রতা ত্যাগ করবে 5/2/2025-এ এবং বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গমন করবে 11ই এপ্রিল 2025-এ। ঠিক এখান থেকে 15ই মে 14ই মে পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবে। 15ই মে গমন করবে মিথুন রাশিতে। এখানে 5 মাস অবস্থান করার পরে দ্রুত গতিতে কর্কট রাশিতে 18ই অক্টোবর 2025 সালে গমন করবে কর্কট রাশিতে এবং কর্কট রাশিতেই বক্রতা আরম্ভ করবে। 12ই নভেম্বর 2025 সালে বক্রতা কর্কট রাশিতে আরম্ভ করবে। ঠিক বক্রতা চলবে ওনার 12/3/2026 পর্যন্ত, কিন্তু এখানে 7/12-তে আবার গমন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। এই হলো এবছরের 2025 সালের ট্রানজিট। এরপরে আমি চলে আসছি আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা বা রাশিভাব কি বলতে চাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, আপনাদের রাশিতে কিন্তু অবস্থান করছে কেতু। কেতু সাধারণত লগ্নে বসে থাকলে বা রাশিতে বসে থাকলে শারীরিক দিক দিয়ে কিছু না কিছু টুকটাক ট্রাভেল আনে, মানসিক দিক দিয়ে কোনো না কোনো সমস্যা কিন্তু আনে। এইগুলো কিন্তু কেতু দেয়। কেতু বর্তমানে যেহেতু আপনাদের এখানে 30শে মে পর্যন্ত, অর্থাৎ 30শে মে যখন গমন করার আগে 29শে মে পর্যন্ত অবস্থান করছে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করার জন্যই কেতু কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু দিতে পারে না। এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। রবি এমনিতেই আপনাদের চার্টে দ্বাদশপতি, তবে রবি যখন একলা থাকলে, যখন জয়েন্টে থাকে তখন শুভ বা অশুভ ফল সেই গ্রহের সঙ্গে অনুযায়ী ফল দান করে, কিন্তু একলা কিন্তু সেরকম ফল দান করতে পারে না। এটা হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে। কেতু যেহেতু ওখানে অবস্থান করছে, ঠিক আবার 30শে মার্চ যখন শনি আপনাদের ষষ্ঠে ছিল এবং আপনাদের ক্ষেত্রে শনি হচ্ছে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি হওয়ার জন্য শুভাশুভ মানে মিশ্র ফল প্রদান করে। কখনো শুভ কখনো অশুভ ফল শনির মাধ্যমে পাওয়া যায়। যেহেতু ষষ্ঠ পথে শনি অবস্থান করছে, ষষ্ঠপতি নিজেই অবস্থান করছে, এখানে স্টার্টিংয়ে কিন্তু শুক্রকে নিয়ে অবস্থান করছে। শুক্র হচ্ছে দ্বিতীয় পতি মানে অর্থের কারক পতি হিসেবে, বা এখানে একটা মারক ভাব, তার দ্বিতীয় পতি এবং এখানে ভাগ্যপতি, কারণ শুক্র আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করে। সেই কারণে শুক্র এখানে ষষ্ঠে অবস্থান করার জন্য শ্রমের বিনিময়ে রোজগার এটা বোঝায়। এবং যেহেতু পঞ্চম পতিকে নিয়ে বা ষষ্ঠ পতিকে নিয়ে বসে থাকা, শুক্র শনি বন্ধুকারক গ্রহ, তাহলে এখানে শুক্র আবার ধনিষ্ঠা নক্ষত্রে, বৃহস্পতি শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। তাহলে বৃহস্পতি এমনিতেই আপনাদের ভাগ্যভাবেই বসে রয়েছে এবং নিজেও কিন্তু শুক্র কিন্তু ভাগ্যপতি, যেহেতু ষষ্ঠে বসে রয়েছে, তার সঙ্গে সঙ্গে ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল স্টার্টিংয়ে কিন্তু এখানে বক্রতার মধ্যে চলেছে। যেহেতু মঙ্গল এখানে নিচস্থ থাকে, যখন বক্রতা আরম্ভ করেছে নিচস্থ গ্রহ তখন একটু তুঙ্গস্থ বা উচ্চস্থ ফল প্রদান করে থাকে। তাহলে স্টার্টিংয়ে কিন্তু 2, 6, 9, 11 ভাবের বা এখানে তৃতীয় ভাবের ইন্ডিকেটার যেহেতু শনি মঙ্গলের মাধ্যমে
এইগুলো পাচ্ছে, তাহলে অর্থনৈতিক যে ভালো জায়গা একটা পাওয়া যাবে সেটা কিন্তু বলছে। তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একাদশভাবে মঙ্গল বসে রয়েছে, বসে কিন্তু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে, এবং এখানে নবম পতির উপরেও এবং ষষ্ঠপতির উপরে এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি কিন্তু মঙ্গলের থাকছে। তাহলে মঙ্গলও এখানে কিন্তু স্টার্টিংয়ে কিন্তু 1/1/2025 যখন স্টার্টিং হচ্ছে, উনিও কিন্তু মঙ্গলের মাধ্যমে কিন্তু অর্থনৈতিক যে আসবে সেটা কিন্তু বলছে। দেখুন অর্থনৈতিক আসবে, অর্থ খরচ হবে, তার কারণ তো থাকবে, কেউ অর্থ পেলে অর্থ খরচ হবে। এবার কিছু কিছু ট্রানজিটগুলো আপনাকে মাথায় রাখতে হবে, কারণ এখানে অর্থ আসবে, অর্থ ব্যয় হবে। কারণ কি দেখুন এমনিতেই আপনাদের দ্বাদশপতি কিন্তু চতুর্থভাবে মানে সুখের জায়গায় বসে গেছে, এবং একাদশপতি অর্থাৎ চন্দ্রকে নিয়ে বসে গেছে, কিন্তু আপনাদের এই রাশি বা লগ্নের ক্ষেত্রে ততটা কিন্তু রবি শুভ নয়, বা চন্দ্র একাদশপতি হিসেবে শুভ এই রাশির ক্ষেত্রে না হলেও এখানে রবিচন্দ্র যেহেতু সুখ জায়গায় বসে গেছে, রবিকে পিতা এবং চন্দ্রকে মাতার সঙ্গে তুলনা করা ধরা হয়। রবিচন্দ্র এখানে দুজন একসঙ্গে বসে যাওয়ার জন্য এবং একাদশ ভাবের ফলটা কিন্তু এখানে স্ট্রং পাওয়া যাবে, কারণ যার সঙ্গে বসে থাকে রবি আপনাদের রাশির সাপেক্ষে তার ফলটা বেশি দেওয়ার চেষ্টা করে। তাহলে একাদশ ভাব এখানে চতুর্থ 4-11 মায়ের কোল বা মায়ের জায়গা, শান্তির জায়গা, এটা হচ্ছে এমনিতে বৃহস্পতির ঘর। বৃহস্পতিও ভাগ্যের স্থানে বসে রয়েছে স্টার্টিংয়ে, এখানে 15ই মে পর্যন্ত অবস্থান করবে, কিন্তু যেহেতু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে থাকায় চন্দ্রের নক্ষত্রে সেরকম কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না, এবং তার সঙ্গে সঙ্গে যখন মৃগশিরা নক্ষত্রে যাবে তখন কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের কিন্তু আসবে। এখানে অষ্টম ভাবেরও মঙ্গল অষ্টমপতি হিসেবে রয়েছে, এবং সেই কারণে মঙ্গলের নক্ষত্রে গেল অষ্টম বা বাধা বিপত্তি দিল, এখানে নবমের দ্বাদশ ভাগ্য বিড়ম্বনা কিছুটা দিতে পারে এখানে মঙ্গল যেটা বলছে, কিন্তু মঙ্গল এখানে অর্থের জায়গাটা প্রথম স্টার্টিংয়ে দেখাচ্ছে, সে কারণে সে 2-8 বা 2-5-8-11কে নির্দেশ করছে। হয়তো ফাটকা বা শেয়ারে যারা ইনভেস্ট করেন বা শেয়ার মার্কেটে সেখান থেকে অর্থটা পাওয়ার জায়গা, সমের বা এখানে সমটা বেশি, যেহেতু এখানে স্টার্টিংয়ে শুক্র বসে গেছে, ষষ্ঠপতি ষষ্ঠের জায়গায় বসে আছে, এই বছর আপনাদের প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে কিন্তু অর্থের জায়গাটা আসবে। তবে অর্থের জায়গাটা ভালো রয়েছে সেটা কিন্তু একদম পরিষ্কার কথা বলছে, কারণ আর এটাকে নিয়ে আমি বেশি করতে গেলে দীর্ঘায়িত হবে। এরপরে দেখবেন এই যে চতুর্থ ভাব যেহেতু মায়ের কোল, এখানে যখনই দেখবেন বৃহস্পতি আবার ট্রানজিট করবে, ঠিক 30শে মার্চে একটা ট্রানজিট আপনাদের কাছে তুলে ধরছি। 30শে মার্চ যখন ট্রানজিটটা হবে, কারণ 30শে মার্চ তো আপনার শনি ঠিক এই জায়গায় মীন রাশিতে গমন করবে, যখন 30শে মার্চ যখন মীন রাশিতে প্রবেশ করবে আপনাদের শনিদেব, এইখানে তখন অলরেডি সব গ্রহগুলো কিন্তু অবস্থান করবে, এমনকি এই জায়গায় শুক্র গমন করে যাবে, রবি চন্দ্র ঠিক এই জায়গায় 30শে মার্চ থাকবে, বুধও এখানে গমন করে যাবে, কেতু খালি জাস্ট এখানে থাকবে, এবং বৃহস্পতি তখন থাকবে রোহিণী নক্ষত্রে এবং মঙ্গল থাকবে ঠিক পুনর্বসু নক্ষত্রে 30শে মার্চের জায়গা। তখন কিন্তু আপনাদের সপ্তম ভাবের উপর পূর্ণ কালসর্প যোগ সৃষ্টি হবে। ঠিক এই 30শে মার্চ থেকে প্রায় এপ্রিল মাসের 14-15 তারিখ বা 14 তারিখ পর্যন্ত, তারপরে একমাত্র চন্দ্র বেরিয়ে এই জায়গায় আসবে 30শে মার্চের পর থেকে, ঠিক এই জায়গায় আসবে 11ই এপ্রিল। এই যে মোটামুটি 30শে মার্চ থেকে 11ই এপ্রিল এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো যাবে না। যারা বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, কারণ এখানে শনি প্লাস রাহু শুক্র সব গ্রহগুলো, রবি চন্দ্র বুধ, এতগুলো গ্রহ কিন্তু এখানে অবস্থান করবে আপনাদের সপ্তম ভাবে। শুধু স্ত্রীর ক্ষেত্রে নয়, অপোনেন্ট পার্টির ক্ষেত্রেও এগুলো কিন্তু কিছুটা প্রবলেম দেবে, কারণ এখানে মারকপতিও এখানে বসবে। আপনারা কিন্তু ঠিক 30শে মার্চের আগে থেকে মানে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি বা যে কোনো দিক দিয়ে সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা এগুলো দিতে পারে। তার আগে থেকে যতটা পারবেন এই কটা দিন সতর্কতা অবলম্বন,
যদি আপনার বাড়ি থেকে বেরোয় বাইরের দিকে যান, কারণ এতগুলো গ্রহ কানেক্টেড করছে, 3, 8, 12, 4, 8, 12 এগুলো কানেক্টেড করবে, কারণ এখানে রাহু বসে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, রাহুর দৃষ্টি অষ্টম ভাবের উপরে এখানে থাকাকালীন পাবে। তা 3, 8 এবং দ্বাদশ ভাব রবিও এখানে যুক্ত আছে, মানে 3, 8, 12, 4, 8, 12 সবকে কানেক্টেড করে যাবে এতগুলো গ্রহ যখন ওখানে বসে থাকার জন্য। সেই কারণে ওই সময়টা যতটা পারবেন, যে টাইমটা বলে দিলাম 29শে মার্চ থেকে একদম আপনার 14ই এপ্রিল পর্যন্ত, ওই সময়টা আপনাদের ক্ষেত্রে হয় অপারেন্ট পার্টি স্ত্রী হোক, এদের কাছ থেকে নানান ঝঞ্ঝট ঝামেলা, রাস্তাঘাট হোক বা অর্থনৈতিক ব্যয় বলুন, কারণ এখানে দ্বিতীয় পতি এখানে ঠিক যাবে, এই জায়গাগুলোতে অবস্ট্রাক একটা আসতে পারে। এবং দেখবেন আমাদের 15ই আগস্ট 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল রাত্রি 12টার সময়। তখন যে রাশি উদিত হয়েছিল সেটি কিন্তু কর্কট রাশি। দেখুন তখন কর্কট রাশিতেও কিন্তু 11ই এপ্রিল থাকবে মঙ্গল জলরাশিতে বসে, অগ্নিকারক গ্রহ বৃহস্পতির নক্ষত্রে, এখানে ম্যাক্সিমাম সব বৃহস্পতির নক্ষত্রেই থাকবে। বৃহস্পতি এখানে আপনাদের ভাগ্যস্থানে রয়েছে, ভাগ্য হয়তো সাপোর্ট দেবে, কিন্তু এখানে অষ্টম ভাবের উপরেও কিন্তু অনেকের দৃষ্টি পড়ে রয়েছে, কারণ এটাও কিন্তু সপ্তম ভাবটাও কিন্তু আপনার বৃহস্পতির ঘর। হয়তো কিছু না কিছু সমস্যা ভারতবর্ষের ক্ষেত্রেও আসতে পারে, আপনাদের ক্ষেত্রেও আসতে পারে, সে বিষয়ে যতটুকু সাবধানতা অবলম্বন করা যায়, ট্রানজিটটা আমি পেয়েছি বলে আপনাদের কাছে তুলে ধরেছি, এই একটি ব্যাপার রয়েছে। তারপর এখান থেকে চতুর্থ ভাব, যেহেতু চতুর্থপতি অলরেডি নবম স্থানে রয়েছে, তাহলে ভালো, মানে চতুর্থপতি নবম স্থান ভাগ্যস্থানে রয়েছে মানে ভালো। এবং সপ্তমপতি নতুন আবহাওয়া, যারা পড়াশোনা করবে নতুন আবহাওয়া নতুন পরিবেশে মানুষ হওয়ার কথা বলছে। এবার যখনই দেখবেন 15ই মে যখন এখানে নেমে আসবে, 14ই মে এখানে থাকবে, 15ই মে এখানে যখন নেমে আসবে, তার এমনিতেই এখানে নামার সঙ্গে চতুর্থ এবং দশম ভাবের কানেক্ট করবে, যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছে বা তাদের ক্ষেত্রে ভালো হবে। কিন্তু এখানে বুধ হচ্ছে আপনাদের তৃতীয়তে নিজের নক্ষত্রে বসে থাকার জন্য এখানে কি করবে, বুধ হচ্ছে একটু আগ্রহ প্রকাশটা একটু কম করবে, কারণ ও তো বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ হচ্ছে বা জ্ঞানের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, কিন্তু এখানে বিদ্যা বুদ্ধি বুদ্ধ নির্দেশ করবে। বুধ তৃতীয়ভাবে থাকার জন্য যে স্টার্টিংয়ে একটু আগ্রহ বা ইত্যাদি ইত্যাদি কম থাকার কথা, এইগুলো পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম আগ্রহ কিন্তু আপনাদের কিন্তু ইউজ করতে হবে যারা পড়াশোনার মধ্যে রয়েছে, বা তাহলে জায়গাটা ভালো হবে। এবং চতুর্থভাবে এমনিতেই মায়ের কোল, মা এখানে বসে আছে, চন্দ্রমানে মা, তাহলে মায়ের জায়গাটা পজিটিভ রেজাল্ট আসার কথা, কারণ 4-11কে নির্দেশ করছে। এবং তারপরেও এখানে ঠিক বৃহস্পতি নামার সঙ্গে বা বৃহস্পতি চতুর্থ পতি, তো তাহলে বৃহস্পতি নিজে চতুর্থ পতি হওয়ার জন্য একটা সাপোর্টিং আপনারা মায়েদের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট রয়েছে। তা এবং বিদেশে পড়ার যোগও কিন্তু বায়োরাশি কানেক্টেড আছে, বিদেশে পড়ার যোগও কিন্তু রয়েছে। সব থেকে বিশেষ করে যখন মার্চ মাসে এখানে যাবে, তখন বৃহস্পতি বলি শনির দৃষ্টিও কিন্তু, দশম দৃষ্টি কিন্তু এই জায়গার উপরে থাকবে। এবার দশম দৃষ্টি এডুকেশনের উপরে থাকা মানে, তাহলে শনির দৃষ্টি পড়া মানেই হচ্ছে গিয়া একটা পরিশ্রম বা খুব জেদ করে আপনাকে আগাতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠপতি এখান থেকে শনি যে নির্দেশ করবে, এখানে দশম দৃষ্টি, তার সঙ্গে তৃতীয় দৃষ্টি আপনাদের ঠিক বৃহস্পতির উপরে পড়বে, এবং সপ্তম দৃষ্টি আপনাদের রাশির প্রতি উপর পড়বে। তাহলে এই ভাবগুলো পাচ্ছে, ভাগ্য ভাবের উপরে শনির দৃষ্টি পড়বে এখানে যখনই যাবে, 30শে মার্চের পরে ভাগ্যের উপরে পড়বে। এবং এমনিতে আপনাদের রাশির ক্ষেত্রে তো শনি তো একদম শুভ না হলে শুভাশুভ মানে মিশ্র ফল প্রদান করে, কখনো শুভ কখনো অশুভ। যদি যেসব নক্ষত্রের মাধ্যম দিয়ে পাস করবে, যেগুলো সেই নক্ষত্র প্রতি যখন যেই ভাবে বসে থাকবে, তাহলে শুভভাবে বসে থাকলে তাহলে শনি সেই সময় শুভ রেজাল্টটা দেবে, যখন অশুভভাবে বসে থাকবে তখন অশুভ রেজাল্টটা দেবে। যখন এখানে দেখবেন 3টে নক্ষত্র রয়েছে, 1 নম্বর হচ্ছে পূর্বভাদ্র বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি ভালো স্থানে থাকবে, নবম দশমভাবেই এই বছর রান করবে আপনাদের ক্ষেত্রে। তারপরে শনি নিজের নক্ষত্রে, তাহলে সপ্তম ভাব, তাহলে যখন শনি নক্ষত্রে 5, 6, 7 এই 3টে ভাবকে টোটাল কন্ট্রোল করবে। তার সঙ্গে সঙ্গে দৃষ্টিগুলো যেখানে পড়েছে, যেমন এখানে দৃষ্টি পড়বে, সপ্তম ভাবের উপরে দৃষ্টি পড়বে, এই জায়গার উপরে দৃষ্টি পড়বে, তাহলে এই জায়গাগুলোকে শনি কন্ট্রোল করবে টোটালি। তাহলে এবং তারপরে বুধের নক্ষত্রে গেলে বুধটাকে বোঝা যাচ্ছে না বুধ কোথায় কোথায় তখন থাকবে, কারণ বুধ তো দুটো প্ল্যানেট। সেই কারণে এখানে যেটা দুটো নক্ষত্রের মাধ্যমে পজিটিভ রেজাল্ট আপনারা শনির মাধ্যমে আপনারা পাবেন। কিন্তু শনি যাবতীয় করাবে কিন্তু আপনারাকে, যেহেতু সপ্তমে থাকবে লগ্নকে দেখবে, এখান থেকে কেতু যখন বেরিয়ে যাচ্ছে
কেতু আরেকটা কেতুর এটা আমি বলছি পরে। কেতু যখন 30 মে বেরিয়ে যাবে তখন এখানে শনির দৃষ্টি আপনার রাশি ভাবের উপর পড়বে, আপনারা কিন্তু অলস করে দেবে। অলস হলে আপনারা কিন্তু চলবে না, তাহলে অলস করলে তাহলে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন। সব দিক দিয়ে অলসতা আপনাদের এই বছরের জন্য, কারণ শনির দৃষ্টি 2.5 বছর ওখানে আপনাদের রাশি ভাবের উপরে থাকবে। কারণ তবু শুভ হলেও শনি, কারণ অলসতা প্রদান করবেই। যে কোনো বিষয়ে আগ্রহ বা উদ্যম নিয়ে আপনারা কাজকর্ম করলে আপনারা কিন্তু জয়লাভ করবেন, এটাই আমার বলার উদ্দেশ্য। ষষ্ঠ ভাব নিয়ে আগে একটু আলোচনা করে গেছি, কারণ ষষ্ঠপতি যতদিন এখানে থাকলেও যে পুরাতন যে রোগগুলো দেবে সেগুলো রোগগুলো যখনই এখানে জায়গায় 30 মার্চে যাওয়ার পর সেই রোগগুলো কমবে। কারণ নিজেও পঞ্চমপতি হওয়ার জন্য এগুলোকে বেশি করবে না। শনি এই সাধারণত থাকলে এই আমাদের যারা বাতে ভুগছে, হাড়ের সমস্যা, এক শুক্রযুক্ত আছে, চামড়া বোঝায়, তাহলে অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম, এইগুলো দেখবেন আপনাকে ভোগাবে কিছুদিনের জন্য, তারপর আবার দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে বড় হেবাব ধরনের, যেহেতু পঞ্চমপতি নিজে হেবাব ধরনের বড় ধরনের এটা দেবে না। আবার একাদশে বসে পঞ্চম ভাবকেও মঙ্গলের জায়গা, মঙ্গল এই সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ভাবের উপর, ষষ্ঠের উপরে পড়ছে, কিন্তু এখানে নিজে অষ্টমপতি হওয়ার জন্য অনেক সময় মঙ্গল কিন্তু অষ্টম ভাবের ইন্ডিকেটার হওয়ার জন্য কিছুটা ব্লাড সার্কুলেশন বা মঙ্গলও কিছুটা দিতে পারে। বা যাদের সুগার জাতীয় যারা ভুগছে, কারণ শুক্রের উপরে মঙ্গলের দৃষ্টি পড়বে, সুগারে যারা ভুগছে তাদের হয়তো রোগটা বৃদ্ধি করতে পারে মঙ্গলের মাধ্যমে। এইগুলোতে একটু সাবধানতা অবলম্বন করলে ঠিক আছে। তারপরে সপ্তম ভাব মানে বিয়ের জায়গা কিন্তু আপনাদের বর্তমানে চলছে। এখানে 15ই মে পর্যন্ত বিয়ের জায়গা কিন্তু ভালো মতো রয়েছে। তারপরে 15ই মের পরে একটু বিয়ের জায়গাটা কমে যাবে, তারপরে আবার কিন্তু 18-10-এর পরে বিয়ের জায়গাটা আবার স্টার্ট করবে, এই জায়গাটা রয়েছে। তবে বিয়ের জায়গায় এখানে যেহেতু সপ্তমে শনি থাকছেই, তাহলে একটু লেট করাতে পারে যখন ঢুকে যাওয়ার পরে, সেই কারণে একটু জটক বিচার করে। কারণ যাই করুক না কেন আপনাদের রাশির একাদশে মঙ্গল রয়েছে এবং চন্দ্র যেহেতু এখানে একাদশপতি হিসেবে থাকার জন্য চতুর্থভাবে সুখ জায়গাটাকে আনার চেষ্টা করবেই। এরপরে চলে যাচ্ছি অষ্টম ভাব নিয়ে। অষ্টমপতি এখানে যেহেতু রয়েছে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, এবং তৃতীয় ভাব হচ্ছে যেহেতু পঞ্চমের একাদশ, তাহলে যারা শেয়ার মার্কেট বা লটারি ফটারি কেটে থাকে তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু কিছুটা দিনের জন্য পজিটিভ রেজাল্ট আনবে। তবে তাদের জন্মছকে প্রাপ্তিযোগ আছে কিনা ভালো করে দেখে নিতে হবে। প্রাপ্তিযোগ যদি থাকে তাহলে দেবে, কারণ ভগবান যে এই মায়ার জগৎটাকে সৃষ্টি করেছে, দেখুন এই মায়ার জগতের মধ্যে উনি 3টে গুণকে ছেড়ে দিচ্ছে, সত্য রজ তম গুণ। দেখবেন এইগুলো কন্যা রাশি জাতক জাতিকা কেন সব রাশির জাতক জাতিকাদের মধ্যেই এই সত্য রজ তম গুণের মানুষ কিন্তু রয়েছে। যারা সত্যগুণের যারা মানুষ তারা কিন্তু ফলদানটা একটু বেশি পায়। তাদের দেখবেন গ্রহ পজিশন বলুন যাবতীয়, তারা একটু ভগবান বিশ্বাসী, ভগবানের নাম জপ করে বা ইত্যাদি রয়েছে, তারা একটু পজিটিভ রেজাল্ট। যত অশুভ থাকলেও তাকে অশুভ প্রভাব ফেলতে কিন্তু দেয় না, কারণ শনি তো কর্মফলদাতা। পূর্বজন্মের যে কর্মফল নিয়ে আপনি যে জন্মগ্রহণ করেছেন সেই অনুযায়ী ভগবান কিন্তু আপনাকে শনিকে ঠিক জায়গায় বসিয়ে দিয়েছে, কারণ শনি কর্মফলদাতা। তাহলে শনি আপনার টোটাল 4টাকে কন্ট্রোল করে। কিন্তু আমি বলি শনি, রবির দ্বারা সব গ্রহগুলো আলোকিত হয়, কিন্তু রবির দ্বারা সব গ্রহগুলো আলোকিত হলো, সবাই কিন্তু ভাসছে, কিন্তু তাহলে তো পড়ে যেতে পারতো। আমরাও কিন্তু ভাসছি, আমরা ভাবছেন যে ভাসছি না তা নয়। যখন অন্য সব জায়গায় গ্রহগুলোতে তো কোনো না কোনো জীবজন্তু থাকবে, কারণ ভগবানের সেখানে সেই রকম জীব পাঠিয়েছে। কারণ আমাদের সব জায়গায় কিন্তু জীব রয়েছে, কারণ 84 লক্ষ জনই রয়েছে টোটাল, সে বিভিন্ন জায়গায় রয়েছে। তাহলে শনি হচ্ছে কর্মফলদাতা, সেই পূর্বজন্মের কর্মফল অনুযায়ী প্রত্যেকের জন্মছকে বসে গেছে শনি, সেই মতো বসেছে, তাকে সেই মতো কুফল বা সুফল দেওয়ার জন্য। যার কাছে সুফল, এই যে অনেকের দেখবেন ঢাইয়া চলে, অনেকের শনির 7.5 চলে, এইগুলো অনেকের ক্ষেত্রে বলে, কিন্তু বললেও কি হবে, যদি শনি পজিটিভ থাকলেও ঢাইয়া চলুক আর আপনার শনির 7.5 চলুক, সেই সময় বিয়েও হয়েছে, অনেকে আমরা দেখেছি ভালো জায়গায় সার্ভিস করছে, ভালো মাইনে পাচ্ছে, 10 তলা বাড়ি পর্যন্ত করেছে, সবই রয়েছে। যার কর্মফল অনুযায়ী তাকে ভোগ করতেই হবে, এই হচ্ছে গিয়ে একটা ব্যাপার। শনি যেহেতু আপনাদের লগ্নের দৃষ্টি মারছে, সেই কারণে একটু অলসতা দেবে, পরিশ্রম বা উদ্যম আপনারা কিন্তু পাড়িয়ে যাবেন, তবে কিন্তু আপনারা কিন্তু জয়লাভ করতে পারবেন। কারণ এখানে শনি 2.5 বছর থাকবে, 2.5 বছর থাকাকালীন আপনার রাশিভাবকেই সবসময়ের জন্য দেখবে। সেই কারণে একটা জায়গা
বা শনি আপনাদের শুভ অশুভ রেজাল্ট একদম দিতে পারবে না, কারণ এটা দ্ব্যর্থক রাশিতে বসে আছে। দ্ব্যর্থক একটু সাত্ত্বিক টাইপের হয় এবং দ্ব্যর্থকের অধিপতি গ্রহ আবার 15-5 দ্ব্যর্থকে যাবে এবং যতদিন এখানে 15 মে পর্যন্ত আপনার রাশিকে দেখছে অলরেডি পজিটিভ, কিন্তু এখানে কেতু থাকার জন্য কি হচ্ছে, কেতু লগ্নে বা রাশিতে থাকার জন্য প্রবলেম দিচ্ছে। যখন এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে কেতু কিন্তু আপনাদের ভাইটাল বেশি কিছু প্রবলেম আনবে। কেতুও কিন্তু আধ্যাত্মিক জগৎটাকে বেশি করে দেখে এবং পূর্ব জন্মেরও কিছুটা ফল কিন্তু দিয়ে থাকে। এখানে কেতু যখন দেখবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে এখানেই থাকছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে গেলে সেই দ্বাদশ ভাব, দ্বাদশ মানে একের সঙ্গে দ্বাদশ ভাব কানেক্টেড করছে নিজের থ্রুতে, তাহলে কেতু এখানে দ্বাদশ ভাবের জন্য আপনাকে দ্বাদশ ভাবের ফলটা ব্যয় ভাব ইত্যাদি ইত্যাদি মোক্ষ ভাব বলা হয়, এইগুলোকে প্রদান করবে। একটু আধ্যাত্মিকতার, কেন এ তো আধ্যাত্মিকতার গ্রহ, দ্বাদশ ভাবে মোক্ষ ভাব, মোক্ষ কারক, একটু ঠাকুরের স্থান ইত্যাদিতে ভ্রমণ করাতে পারে। এবং কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র কিন্তু যেহেতু দ্বাদশ মানে দ্বিতীয় পতি দ্বাদশে বা এখানে ভাগ্যপতির সঙ্গে কানেক্টেড করবে, এবার কেতু কিন্তু আর্থিক খরচটা কিন্তু ভালো রকম করাবে আপনাদের ক্ষেত্রে। এবং তারপরেই কিন্তু 30 মে যখন এখানে আসবে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের উপরেই কিন্তু একটা কালসর্পযোগ সৃষ্টি হবে। তা ষষ্ঠ ভাবের উপরে যখন এই কালসর্পযোগটা সৃষ্টি হবে, ষষ্ঠ ভাব রোগ, অধিক শ্রম ইত্যাদি ইত্যাদি, তাহলে সেই সময়টাও কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন। তারপরে আবার যতক্ষণ না গ্রহগুলো ঘুরে আসছে ততক্ষণ পর্যন্ত একটা এই সমস্যাগুলো দিতে পারে, বা চোট আঘাত লাগা, কারণ ওখানে যে গ্রহগুলো কানেক্টেড করবে এগুলো দেবে। এরপরে চলে আসে ভাগ্যস্থানে। ভাগ্যপতি এমনিতে স্টার্টিংয়ে আপনাদের ষষ্ঠভাবে ছিল, ভাগ্যপতিও শুক্র যেহেতু দ্বিতীয় পতি এখানে শুক্র ধনিষ্ঠা নক্ষত্র একাদশের স্টার্টিংয়ে ছিল, ভাগ্য আপনাদের সাপোর্ট করবে এটা বলে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যখন বৃহস্পতি সব থেকে বিশেষ করে কর্মের জায়গায় যখন আসবে, অলরেডি দেখুন এখানে এমনিতেই ভাগ্যের জায়গায় রাশিকে দেখছিল, তারপরে 15 মে যখন এখানে গমন করে আসবে, এখানে যে নক্ষত্রগুলো পাবে তাদের ক্ষেত্রে ব্যবসা বলুন, চাকরিতে জয়েন করে, কারণ এখান থেকে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দেবে এবং নিজে সপ্তম পতি বৃহস্পতি, তাহলে পঞ্চম পতি, এই যে ষষ্ঠেরও দ্বাদশ ভাব হচ্ছে পঞ্চম হয়ে যাচ্ছে। ষষ্ঠে যে রোগ থেকে নিরাময় জায়গাটা রাহুর দ্বারা পাওয়া যাবে, রাহুর সঙ্গে বৃহস্পতির সঙ্গে রাহু, এই দুটো কিন্তু দৃষ্টি বিনিময় হবে। তাহলে যারা সার্ভিসের জায়গাটা কিন্তু তৈরি হবে, যারা বৃত্তিমূলক বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা রয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি খাটতে হবে, পরিশ্রমটা কিন্তু আপনাদের প্রথম থেকেই লেগে থাকবে 30 মার্চের পর থেকে। যদি যারা পরিশ্রম করবে এবং একনিষ্ঠভাবে আগাবে তারা কিন্তু জয়লাভ করবে, যারা লেজিনেস অলসতার মধ্যে ডুবে যাবে তারা কিন্তু জয়লাভ করতে পারবে না এই বছরের ক্ষেত্রে। যে যতই যেটা বলুক এটা পাবে ওটা পাবে, আপনি মিলিয়ে নেবেন, আমাকে এই জায়গায় কমেন্ট করবেন। আজকে নয়, আমার তো ভিডিও আপলোড করছি, করার পরে আপনারা আজ থেকে 10 মাস পরেও দেখবেন, মিলাবার চেষ্টা করবেন। এগুলো আমি যেটা ভেঙে বলছি এটা একদম নিখুঁত, এইগুলো আপনাকে অধিক পরিশ্রম ইত্যাদি ইত্যাদি করাবে এবং কর্মের জায়গাটাও আপনাদের হাইলাইট হবে। ব্যবসাও যেহেতু সপ্তম পতি দশমে যাবে এবং এখান থেকে দেখবেন দ্বিতীয় ভাবের উপরে একটা দৃষ্টি দেবে। দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি দেওয়া মানে বৃহস্পতির দৃষ্টি, তাহলে 2, 7, 10, 2, 6, 6-এর উপরে রাহুর দৃষ্টি পড়ে, 2, 6, 7, 10। যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত হবেন বা স্ত্রীকে নিয়ে ব্যবসা করবেন তাদের পজিটিভ রেজাল্ট দেবে। তবে কিছু কিছু জায়গায় যাদের কালসর্পযোগটা কিন্তু থাকছেই, সেই জায়গাগুলোতে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ পুরো ট্রানজিট নিয়ে তো আলোচনা করা যাবে না, কারণ তাহলে দীর্ঘায়িত হয়ে যাবে। এটা গেল একাদশপতি যেহেতু স্টার্টিংয়ে চতুর্থভাবে ছিল, একাদশে মঙ্গল থাকায়, অষ্টমপতি মঙ্গল থাকায় কিছুটা বিড়ম্বনা দিতে পারে, কারণ এখানে মঙ্গল স্টার্টিংয়ে কিন্তু উচ্চস্থ ছিল, কারণ নিচস্থ গ্রহ রেট্রোগেট বক্রতা থাকাকালীন উচ্চস্থ হয়ে গেছিল, স্টার্টিংটা ভালো ছিল মঙ্গলের এই আপনাদের ক্ষেত্রে। তাহলে মঙ্গল কিছুটা পজিটিভ রেজাল্ট দেবে বা কিছু সময়ের জন্য নেগেটিভ রেজাল্ট আনবার চেষ্টা করবে। তবে একাদশ ভাবের অধিপতি গ্রহ চন্দ্র, সেও কিন্তু চতুর্থভাবে সুখ জায়গায় ছিল। তাহলে এখানে মিলিয়ে টোটাল যদি দেখা যায় যে পজিটিভ রেজাল্ট আপনারা একাদশ ভাব বা লাভ ভাব থেকে পাওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে কিন্তু আসবে। আমি আর দীর্ঘায়িত করছি না। দেখুন, শনি হচ্ছে টোটাল কন্ট্রোলার, কর্মফলদাতা হিসেবে আমি একটাই কাজ করতে বলবো আপনাদের ক্ষেত্রে, কারণ রবি কিন্তু আপনাদের দ্বাদশপতি,
দ্বাদশপতি কিন্তু একা ফলদান করতে পারেন। যখন দেখবেন রাশিচক্রের দুটো গ্রহকে নিয়ে বসে থাকবে তার ফলটা দেওয়ার চেষ্টা করবে। সেই কারণে রবিকে একটু সন্তুষ্ট করার জন্য আপনারা আর্লি মর্নিং বিছানা ত্যাগ করুন 5টার মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করতে হবে, শনিকে দেখুন, শনি আপনাদের শুভ কারক গ্রহ, এখানে শুভ বলতে গেলে পঞ্চমপতি ষষ্ঠপতি থাকার জন্য শনি টোটাল কন্ট্রোলার হওয়ার জন্য শনি হচ্ছে একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট, কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না। সেই কারণে শনিকে একটু সন্তুষ্ট করুন। শনিকে সন্তুষ্ট করলে তাহলে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। এই যুগে যুগধর্ম কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা জপ করুন। তার সঙ্গে সঙ্গে আর্লি মর্নিং উঠুন, সূর্যকে কিছুটা জলদান করুন বা সূর্য প্রণাম আরম্ভ করুন। আপনারা কিন্তু এই বছর কিন্তু আরও পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। আর আমি দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের দিনগুলো ভালো কাটুক। এই বলে আজকে বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।